বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক অনন্য নাম। তিনি শুধু একজন কবিই নন, তিনি বিদ্রোহের প্রতীক, মানবতার কণ্ঠস্বর, সাম্য ও মুক্তির দূত। তার কলমে যেমন ধ্বনিত হয়েছে শোষণের বিরুদ্ধে বজ্রনীনাদ, তেমনি হৃদয়স্পর্শী সুরে তিনি গেয়েছেন প্রেম, ভক্তি ও মানবিকতার গান। এই 4 পর্বের বিশদ আলোচনায় আমরা নজরুলের জন্ম থেকে তার সাহিত্যিক উত্থান, রাজনৈতিক সংগ্রাম, সৃষ্টির বৈচিত্র্য ও উত্তরাধিকারকে ধারাবাহিকভাবে অনুধাবন করব। এই প্রথম ভাগে আলোচিত হবে তার জন্ম, শৈশব, কৈশোর ও প্রারম্ভিক গঠন পর্ব, যে সময়ে তৈরি হয়েছিল বিদ্রোহী কবির বীজ। জন্ম ও পারিবারিক পটভূমি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালের 24 মে, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। পরিবারটি আর্থিকভাবে সচ্ছল ছিল না, তবে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুশাসনে পরিবারটি ছিল দৃঢ়। পিতা ছিলেন গ্রামের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, ফলে ছোটবেলা থেকেই নজরুল ইসলামী সংস্কৃতি, কোরআন তিলাওয়াত ও ধর্মীয় আচার অনুশীলনের সঙ্গে পরিচিত হন। এই পারিবারিক পরিবেশ নজরুলের মানুষ গঠনে গভীর প্রভাব ফেলে। ধর্মীয় অনুশাসনের সঙ্গে সঙ্গে তিনি গ্রাম বাংলার লোকসংস্কৃতি, পালাগান, জারি-সারি ও কবিগানের আবহে বড় হন। এই দ্বৈত স্রোত, ধর্মীয় শৃঙ্খলা ও লোকজ সংস্কৃতি পরবর্তীকালে তার কাব্য ও সঙ্গীতে এক অনন্য সমন্বয় সৃষ্টি করে। শৈশবের দারিদ্র্য ও সংগ্রাম। নজরুলের শৈশব ছিল দারিদ্র্য ও সংগ্রামে ভরা। খুব অল্প বয়সেই পিতাকে হারান তিনি। পারিবারিক আর্থিক সংকট চরমে পৌঁছায়। সংসারের হাল ধরতে কিশোর নজরুলকে নানা পেশায় যুক্ত হতে হয়। কখনো তিনি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন, কখনো লেটো দলে গান গেয়েছেন ও নাটকে অভিনয় করেছেন। লেটো দলে কাজ করার অভিজ্ঞতা নজরুলের শিল্পীসত্তাকে তীক্ষ্ণ করে তোলে। পালাগান রচনা, অভিনয় ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে তিনি কাব্যিক ভাষা ও সুরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। এই সময়ে তার ভেতরে কবি ও সঙ্গীতকারের বীজ অঙ্কুরিত হয়। লোকজ ছন্দ, নাটকীয়তা ও জনমানুষের ভাষা সবকিছু তিনি আত্মস্থ করেন বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে। শিক্ষাজীবন, অনানুষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক পথে। দারিদ্র্যের কারণে নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা বারবার ব্যাহত হয়। তিনি প্রথমে স্থানীয় মক্তবে পড়াশোনা শুরু করেন এবং পরে স্কুলে ভর্তি হন, কিন্তু অর্থাভাবে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবুও তার শেখার আগ্রহ কখনও নিভে যায়নি। তিনি নিজ উদ্যোগে বাংলা, ফার্সি, আরবি ও উর্দু ভাষার প্রতি আগ্রহী হন। বিশেষত ফার্সি সাহিত্য তাকে গভীরভাবে প্রভাবিত করে। হাফিজ, রুমি প্রমুখ সুফি কবিদের ভাবধারা তার চিন্তায় মানবতাবাদ ও প্রেমের দার্শনিক মাত্রা যোগ করে। এই বহুভাষিক ও বহুসাংস্কৃতিক শিক্ষালাভ নজরুলকে পরবর্তীকালে এক সার্বজনীন শিল্পীতে রূপান্তরিত করে। কৈশোরে লেটো দল ও সাংস্কৃতিক চর্চা। কৈশোরে নজরুল লেটো দলের সঙ্গে যুক্ত হয়ে একের পর এক পালা লিখতে ও অভিনয় করতে থাকেন। শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সখায় ইত্যাদি পালায় তার সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। এই সময়ে তিনি কেবল শিল্পী নন, সংগঠক হিসেবেও দক্ষতা অর্জন করেন। লেটো দলের অভিজ্ঞতা তাকে জনতার সামনে কথা বলার সাহস দেয়, ছন্দ ও তালের ব্যবহার শেখায় এবং নাটকীয় উপস্থাপনার কৌশল রপ্ত করায়। এই সব গুণ পরবর্তীকালে তার কাব্য ও গানে প্রবলভাবে প্রতিফলিত হয়, বিশেষ করে বিদ্রোহী সত্তার প্রকাশে। সেনাজীবনের সূচনা ও মানসিক রূপান্তর। কৈশোরের শেষ দিকে নজরুল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনাবাহিনীর ৪৯তম বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে নিযুক্ত হন। সেনাজীবন তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। শৃঙ্খলা, সংগঠন ও বিশ্ব রাজনীতির বাস্তবতা তার দৃষ্টিভঙ্গিকে পরিণত করে। সেনানিবাসে থাকাকালীন তিনি নিয়মিত সাহিত্য চর্চা করেন, কবিতা লেখেন, গান রচনা করেন এবং সাময়িক রাজনীতি নিয়ে ভাবতে শেখেন। উপনিবেশিক শাসনের বৈষম্য ও শোষণ তিনি প্রত্যক্ষ করেন, যা তার ভেতরে বিদ্রোহী চেতনার আগুন আরও উস্কে দেয়। দারিদ্র্য, সংগ্রাম, লোকসংস্কৃতি, ধর্মীয় শিক্ষা ও সেনাজীবনের অভিজ্ঞতা কিভাবে নজরুল ইসলামের ব্যক্তিত্বকে গড়ে তুলেছে। শৈশবের কষ্ট তাকে মানবতার প্রতি সংবেদনশীল করেছে, কৈশোরের সাংস্কৃতিক চর্চা তাকে শিল্পী করেছে, আর সেনাজীবন তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলেছে। এই গঠন পর্বই পরবর্তী সময়ে জন্ম দেয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। সেনাজীবনের অবসান ও সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর নজরুল ইসলাম সেনাজীবন ত্যাগ করেন। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তার চিন্তাকে যেমন বাস্তববাদী করেছিল, তেমনি উপনিবেশিক শাসনের নিষ্ঠুর চেহারা তার মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। সেনাজীবন শেষে তিনি পুরোপুরি সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নেন। এই সময়ে তিনি বিভিন্ন সাহিত্যপত্র পড়তে শুরু করেন এবং নিজেও কবিতা ও প্রবন্ধ লেখেন। তার লেখায় স্পষ্ট হয়ে ওঠে এক বিদ্রোহী সুর, যা শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও মানসিক দাসত্বের বিরুদ্ধেও উচ্চারিত। কলকাতায় আগমন।
নতুন দিগন্তের সূচনা। নজরুলের জীবনে কলকাতায় আগমন ছিল এক মোড় ঘোরানো ঘটনা। তৎকালীন কলকাতা ছিল বাংলা সাহিত্য, রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখানে এসে তিনি পরিচিত হন বহু সাহিত্যিক, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীর সঙ্গে। কলকাতায় তিনি প্রথমে সাহিত্যপত্র ও সংবাদপত্রে কাজ শুরু করেন। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি সহ বিভিন্ন সাহিত্য সভায় তার যাতায়াত শুরু হয়। এখানেই নজরুল নিজের চিন্তাভাবনাকে আরও সুসংহত করার সুযোগ পান। সাংবাদিকতা ও রাজনৈতিক সচেতনতা। নজরুল শুধু কবিতাই লেখেননি, তিনি ছিলেন এক তীক্ষ্ণধার সাংবাদিকও। তিনি নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তার সম্পাদকীয় ও প্রবন্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা ফুটে ওঠে। বিশেষ করে ধূমকেতু পত্রিকার মাধ্যমে নজরুল উপনিবেশিক সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। তার লেখায় স্বাধীনতার ডাক ছিল স্পষ্ট ও নির্ভীক। এই সাহসী সাংবাদিকতা তাকে শাসকগোষ্ঠীর চোখে বিপজ্জনক করে তোলে। বিদ্রোহী কবিতার আবির্ভাব। ১৯২২ সালে প্রকাশিত বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই কবিতায় নজরুল ঘোষণা করেন, আমি বিদ্রোহী, আমি বিশ্ববিদ্রোহী। এই কবিতায় তিনি নিজেকে তুলনা করেন আগুন, ঝড়, বজ্র, মহাকাল ও ধ্বংসের প্রতীকগুলোর সঙ্গে। বিদ্রোহী শুধু একটি কবিতা নয়, এটি ছিল এক প্রজন্মের আত্মপ্রকাশ। শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে এই কবিতা। বিদ্রোহী কবিতার মাধ্যমে নজরুল ঘোষণা করেন মানসিক ও রাজনৈতিক মুক্তির ডাক। তিনি ভাঙতে চান ভয়, শৃঙ্খল ও দাসত্বের দেয়াল। সাহিত্যিক পরিচয়ের বিস্তার। বিদ্রোহী প্রকাশের পর নজরুল রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। তার কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। তিনি কেবল বিদ্রোহের কবিতাই নয়, প্রেম, মানবতা, সাম্য ও ধর্মীয় সহিষ্ণুতার কবিতাও লিখতে থাকেন। এই সময়ে তার লেখায় এক বিস্ময়কর বৈচিত্র্য দেখা যায়। কখনো তিনি প্রেমিক, কখনো সাধক, কখনো সৈনিক, আবার কখনো দ্রোহী বিপ্লবী। এই বহুমাত্রিকতা তাকে সমকালীন কবিদের থেকে আলাদা করে তোলে। ব্রিটিশ শাসনের সঙ্গে সংঘাত। নজরুলের লেখালেখি দ্রুতই ব্রিটিশ সরকারের নজরে পড়ে। তার কবিতা ও প্রবন্ধকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। একাধিক লেখা নিষিদ্ধ হয়। ১৯২৩ সালে তাকে গ্রেফতার করা হয় এবং কারাবরণ করতে হয়। কারাগারে থেকেও তিনি কলম থামাননি। কারাগারেই তিনি লেখেন অসংখ্য কবিতা ও গান, যা আরও তীব্র করে তোলে তার বিদ্রোহী পরিচয়। কারাগারে কবি নজরুল। কারাগার ছিল নজরুলের জন্য শাস্তির স্থান নয়, বরং আত্মশক্তির পরীক্ষাক্ষেত্র। তিনি অনশন ধর্মঘট করেন, কারা প্রতিষ্ঠানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই সময়ে লেখা তার কবিতা ও গান আরও গভীর ও শক্তিশালী হয়ে ওঠে। কারাগারে নজরুল প্রমাণ করেন শারীরিক বন্দিত্ব মানসিক স্বাধীনতাকে রুদ্ধ করতে পারে না। নজরুলের সঙ্গীত জগতে প্রবেশ। কাজী নজরুল ইসলাম বাংলা সঙ্গীতের ইতিহাসে এক বিপ্লব ঘটান। তিনি প্রায় ৪,০০০-এরও বেশি গান রচনা ও সুরারোপ করেন, যা আজ নজরুল গীতি নামে পরিচিত। তার সঙ্গীতে ধ্রুপদী রাগ, লোকসুর, কাওয়ালি, গজল ও শ্যামা সঙ্গীত সব কিছুর এক বিস্ময়কর সমন্বয়ে দেখা যায়। নজরুল সঙ্গীতকে কেবল বিনোদনের মাধ্যম হিসাবে দেখেননি, তিনি এটিকে সামাজিক ও আধ্যাত্মিক জাগরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। গজল ও ইসলামী সঙ্গীতে নতুন ধারা। নজরুল বাংলা গজলে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তার গজলে আরবি, ফার্সি শব্দভাণ্ডার, সুফি দর্শন ও প্রেমের আধ্যাত্মিকতা একাকার হয়ে যায়। বাংলা ভাষায় ইসলামী সঙ্গীতকে তিনি মর্যাদার উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই ধরনের গান কেবল ধর্মীয় আবহই সৃষ্টি করেনি, বরং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক পরিচয়কে দৃঢ় করেছে। শ্যামা সঙ্গীত ও হিন্দু ধর্মীয় ভাবধারা। নজরুলের মানবতাবাদী চেতনার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হল তার শ্যামা সঙ্গীত ও হিন্দু ধর্মীয় গান রচনা। একজন মুসলমান কবি হয়েও তিনি গভীর নিষ্ঠা ও আবেগ নিয়ে কালী, শিব ও কৃষ্ণকে নিয়ে গান লেখেন। এতে প্রমাণিত হয় নজরুলের কাছে ধর্ম ছিল বিভেদের নয়, মিলনের সেতু। তার লেখায় তিনি ঘোষণা করেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। প্রেমের কবি নজরুল। বিদ্রোহের পাশাপাশি নজরুল ছিলেন এক অনন্য প্রেমের কবি। তার প্রেমের কবিতা ও গানে রয়েছে আবেগ, সৌন্দর্য ও মানবিক স্পর্শ। প্রেম এখানে শুধু নরনারীর সম্পর্ক নয়, এটি জীবন, প্রকৃতি ও স্রষ্টার সঙ্গে আত্মার সংযোগ। তার প্রেমের কবিতায় কামনা ও পবিত্রতা একসঙ্গে অবস্থান করে,
যা বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যোগ করে। সাম্যবাদ ও মানবতাবাদ। নজরুল ইসলামের চিন্তার কেন্দ্রে ছিল সাম্য। তিনি বিশ্বাস করতেন মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে ধর্ম, জাতপাত ও অর্থনৈতিক শোষণ। তার কবিতা ও গানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই। এই সাম্যবাদী দর্শন তাকে কেবল কবি নয়, মানবতার দার্শনিক করে তোলে। নারী চেতনা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। নজরুল নারী মুক্তি ও নারী সমতার পক্ষে জোরালো অবস্থান নেন। তার লেখায় নারী কখনো দেবী, কখনো সহযোদ্ধা। তিনি নারীর স্বাধীনতা, মর্যাদা ও শক্তির কথা বলেন, যা তার সময়ের তুলনায় ছিল অত্যন্ত অগ্রসর চিন্তা। নারী কবিতায় তিনি ঘোষণা করেন, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক, কারো ওপর কারো আধিপত্য নেই। সাহিত্যিক বৈচিত্র্য। কবিতা, গান, নাটক ও উপন্যাস। নজরুল কেবল কবি ও গীতিকার ছিলেন না, তিনি নাটক, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। মৃত্যুক্ষুধা, কুহেলিকা প্রভৃতি উপন্যাসে সমাজ বাস্তবতা ও রাজনৈতিক সচেতনতা ফুটে ওঠে। এই বহুমুখী সৃষ্টিশীলতা তাকে বাংলা সাহিত্যের এক সর্বাঙ্গীন প্রতিভায় পরিণত করে। ব্যক্তিজীবন ও দাম্পত্য। কাজী নজরুল ইসলামের ব্যক্তিজীবন ছিল সংগ্রাম ও ভালোবাসার এক জটিল সমন্বয়। ১৯২৪ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রমীলা দেবীর সঙ্গে। এই বিবাহ ছিল সামাজিক দৃষ্টিকোণ থেকে সাহসী ও ব্যতিক্রমী, কারণ প্রমীলা দেবী ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। নজরুল এই বিবাহের মাধ্যমে নিজের সাম্যবাদী ও মানবতাবাদী দর্শনের বাস্তব প্রয়োগ ঘটান। দাম্পত্য জীবনে তাদের ৪ পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পরিবার, সাহিত্যচর্চা ও রাজনৈতিক চাপে নজরুলের জীবন ছিল সদা ব্যস্ত। তবু প্রমীলা দেবী তার জীবনের কঠিন সময়ে শক্ত ভরসা হয়ে দাঁড়ান। অর্থনৈতিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতা। অগাধ জনপ্রিয়তা সত্ত্বেও নজরুলের আর্থিক জীবন কখনো স্থিতিশীল ছিল না। লেখালেখি ও সঙ্গীত থেকে প্রাপ্ত আয় ছিল অনিয়মিত। প্রকাশক ও পৃষ্ঠপোষকদের সঙ্গে দ্বন্দ্ব, সরকারি নিষেধাজ্ঞা সব মিলিয়ে তাকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই বাস্তবতা নজরুলকে ভেঙে দেয়নি, বরং তার লেখায় আরও গভীর মানবিকতা ও সংগ্রামের ভাষা যুক্ত করেছে। আকস্মিক অসুস্থতা, নির্বাক জীবনের শুরু। ১৯৪২ সালের দিকে নজরুল গুরুতর স্নায়ুবিক অসুস্থতায় আক্রান্ত হন। ধীরে ধীরে তিনি বাকশক্তি হারাতে থাকেন। একজন কবির জন্য এটি ছিল ভয়াবহতম নিয়তি, যার জীবনই ছিল শব্দ ও সুরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই অসুস্থতার ফলে নজরুল প্রায় নির্বাক ও স্মৃতিভ্রংশের শিকার হন। সাহিত্যচর্চা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বাংলা সাহিত্য এক জীবিত কিংবদন্তিকে নীরবতায় হারায়। প্রমীলা দেবীর অসুস্থতা ও পারিবারিক ট্র্যাজেডি। এই সময়ে প্রমীলা দেবী নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। একদিকে নজরুলের নির্বাক জীবন, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা। এই দ্বৈত আঘাত তাদের পরিবারকে মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই অধ্যায় নজরুল জীবনের সবচেয়ে বেদনাময় অংশ, যেখানে বিদ্রোহী কবি নিঃশব্দে সহ্য করেন নিয়তির নির্মমতা। স্বাধীন বাংলাদেশে আগমন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। যদিও তখন তিনি কথা বলার সক্ষমতা হারিয়েছিলেন, তবু তার উপস্থিতি স্বাধীন বাংলাদেশের জন্য ছিল এক প্রতীকী বিজয়। বিদ্রোহী কবি যেন স্বাধীনতার ভূমিতেই তার শেষ আশ্রয় খুঁজে পেলেন। জাতীয় কবির মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান। বাংলাদেশ সরকার নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেয় এবং তার চিকিৎসা ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকে। এই স্বীকৃতি কেবল একজন কবিকে সম্মান জানানো নয়, এটি ছিল তার আদর্শ, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতি জাতির কৃতজ্ঞতার প্রকাশ। মহাপ্রয়াণ। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। তার সমাধিস্থল আজও শ্রদ্ধা ও অনুপ্রেরণার কেন্দ্র। নজরুলের প্রয়াণে বাংলা সাহিত্য হারায় এক অনন্য কণ্ঠস্বর, তবে তার সৃষ্টি অমর হয়ে থাকে। সাহিত্যিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার। কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার বহুমাত্রিক। তিনি বাংলা কবিতায় বিদ্রোহ, সঙ্গীতে নতুন ধারা, সমাজচিন্তায় সাম্যবাদ
এবং ধর্মীয় ক্ষেত্রে সম্প্রীতির বাণী প্রতিষ্ঠা করেন তার কবিতা ও গান আজও আন্দোলন প্রতিবাদ প্রেম ও মানবতার প্রেরণা যোগায় নজরুল মানে কেবল ইতিহাস নয় নজরুল মানে চিরকালীন প্রাসঙ্গিকতা সমাপনী মূল্যায়ন কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক মহামানব তার জীবন ছিল সংগ্রামের তার সাহিত্য ছিল বিদ্রোহের আর তার দর্শন ছিল মানবতার নজরুল শুধু একজন কবি নন তিনি একটি চেতনার নাম যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিন কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন তার কবিতা গান ও আদর্শে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ